দর্শক মন্ডলী, মা ভাই বোনেরা, আপনারা শান্তভাবে ধৈর্য নিয়ে বসে পড়ুন। এরপর ভারতীয় জনকল্যাণ জনিত সমিতি অর্থাৎ সনত মাধব সম্প্রদায় দ্বিতীয় নৃত্যপালা আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ করতে চলেছে। নৃত্যরূপে এই পালার নাম লেখা হয়েছে মা সীতার বনবাস হইতে পিতা পুত্রের মহারাজ। মা সীতার বনবাস হইতে সতী পুত্র লঙ্কুশ। প্রভু শ্রীরাম বিমাতার অভিশাপে পিতৃসত্য পালনার্থে 14 বৎসরের জন্য বনবাসে গমন করেছিলেন। সঙ্গে ছিলেন অর্ধাঙ্গিনী সীতা এবং অনন্ত লক্ষ্মণ। সেই বনবাস থেকে রাক্ষস রাজা রাবণ মা সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। প্রভু শ্রী রামচন্দ্র সাগর মন্থন করে রাক্ষসকল বিনাশ করে তার সহধর্মিণী দেবী সীতাকে লঙ্কার থেকে সসম্মানে মুক্তি করে ফিরে আনে অযোধ্যা নগরী। বর্তমানে অযোধ্যার মহারাজ শ্রী রামচন্দ্র এবং রানী মা সীতা আনন্দেই রয়েছেন প্রজাবাসী সকলে। আজ মা সীতার সঙ্গে তার 3 আদরের বোন ভরত, লক্ষ্মণ এবং শত্রুঘ্নের স্ত্রী, তারা সকলেই অযোধ্যা রাজপ্রাসাদের দিকে আগমন করছে। তার 3 আদরের বোন বলছেন, দিদি দিদি, তোমাকে না রাক্ষস রাজা রাবণ বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়। দিদি সকলেই বলে ওই রাক্ষস রাবণের নাকি 10টি ভঙ্গর মাথা ছিল, 20টি হাত ছিল। দিদি বলো না, সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভোগ করছিলেন। ওরে বোনরা, আমাকে ওই পাপিষ্ঠ রাবণ
বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায় ঠিকই, কিন্তু আমি কোনোদিন নন বলে ওই রাক্ষস রাজা রাবণকে দর্শন করেছিলাম না। তবে আমাকে যেদিন আকাশ পথে হরণ করে নিয়ে যায় লঙ্কায়, আমি সেই দিন সমুদ্রের জলে ওই ভয়ঙ্কর দানবের রূপটি দেখেছিলাম। পরিবর্তন সেই রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিল। আজ আমি রাজপ্রাসাদের মধ্যে তার শরীর রঙ্গ প্রত্যঙ্গ সমস্তই অঙ্কন করবো, তা তোমরা নন মনে দর্শন করো। মা সীতা, রাক্ষস রাবণ দেখতে কতই ভয়ঙ্কর ছিলেন, আজই অযোধ্যা রাজপ্রাসাদের মধ্যে তার 10টি ভয়ঙ্কর রাক্ষসের মাথা, 20টি হাত, শরীরে রক্ত প্রত্যঙ্গ একের পর এক অঙ্কন করতে লাগলেন। সেই সময় মা সীতা 15 মাসের গর্ভবতী ছিলেন। মা সীতার ননে নিদ্রার আকর্ষণ জেগে উঠল। সেই রাক্ষসের ছবি অঙ্কন করতে করতে মা সীতা তার উপরেই নিদ্রা যাপন করিলেন। দিদি, পাণ্ডবী দিদি, ওই দেখো আমাদের সীতা দিদি রাক্ষস রাবণের ছবি অঙ্কন করতে করতে নিদ্রান্বিত হয়ে গেলেন। আমাদের সীতা দিদি 15 মাসের গর্ভবতী, তার বিশ্রামের খুবই প্রয়োজন। চলো দিদি, ততক্ষণে আমরা রাজপ্রাসাদের অন্তরালে যাই। চলো। এমন সময় প্রভু শ্রীরাম এবং লক্ষ্মণ এই রাজপ্রাসাদের দিকে আগমন করছে। রামচন্দ্রের অভিনয় অংশ নিয়েছে স্বর্গীয় আদালত মাহাতর প্রধান শিষ্য ওস্তাদ যুধিষ্ঠির মাহাতো, লক্ষ্মণের ভূমিকায় মানিক কৈবর্ত।
মধ্যে দেখতে পাই অর্ধাঙ্গিনী সীতা রাজপ্রাসাদের মধ্যে উদ্ভ্রান্ত অবস্থায় পড়ে আছে। কি আমার সীতা ওইভাবে রাজপ্রাসাদের মধ্যে পড়ে রয়েছে কেন? প্রভু শ্রীরাম এগিয়ে এসে দেখলেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে তার উপরে তার স্ত্রী নিদ্রা যাপন করে রয়েছে। কি সীতা ওইভাবে রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে তার উপরে অবগাহন করে রয়েছে কেন? না 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 না, তা হতে পারি না। সীতা কেন রাক্ষস রাবণের উপরে বিরাজমান? তাহলে কি আমার সীতা সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল? হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। না 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 না, আমার সীতা ও সতী, এই সীতা কলঙ্কিনী, যার জন্য আমরা দুই ভাই দিবারাত্রি মনে মনে কেঁদেছি, যার জন্য আমি ওকালে মালি রাজকে হত্যা করেছি, যার জন্য লক্ষ লক্ষ মানুষের অসভ্য করি রাজকৌশল বিনাশ করে এই সীতাকে লঙ্কার থেকে মুক্তি করে অযোধ্যায় ফিরে এনেছি। আজ সেই সীতা রাবণেরই ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করছে। না 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 না, আমার সীতা কলঙ্কিনী, এই সীতা বিচারিণী। কোথায় ওর প্রাণের ভাই লক্ষ্মণ? ভাই লক্ষ্মণ, ওরে আমার প্রাণের ভাই লক্ষ্মণ, ওইতে করে ভাই আমাদের রানী সীতা রাক্ষস রাবণের ছবি অঙ্কন করে রাজপ্রাসাদের মধ্যে নিদ্রা যাপন করে রয়েছে। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী হইতে লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণের প্রেমে পড়েছিল। হয়তো সীতা রাবণ রাজাকে কোনো ভুলতে পারেনি যে তার ছবি অঙ্কন করে সীতা এখনো তার উপরে বিরাজমান। ওরে ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনী যদি আমাদের অযোধ্যা নগরে থাকে তাহলে আমাদের রঘুকুলের বদনাম হয়ে যাবে রে ভাই, আমাদের সূর্য বংশের বদনাম হয়ে যাবে। ওরে প্রাণের ভাই লক্ষ্মণ, এই কলঙ্কিনীর আর আমি মুখ দর্শন করতে চাই না। সূর্য বংশে জন্ম মোর পিতা মোর দশরথ বিখ্যাত জগতে, তার পুত্র আমি রঘুনন্দন। যার কলঙ্কিনীকে তুমি দিয়েছ নির্বাসন। তুমি একই করলে দেবী, তুমি আজ আমাদের অযোধ্যার পবিত্র মাটিকে কলুষিত করে দিলে। ধীরে ধীরে মা সীতার নিদ্রার আকর্ষণ ভঙ্গ হল। চোখ মেলে চাইতে মা জানকী রাজপ্রাসাদের মধ্যে তার যেমন লক্ষ্মণকে দেখতে পাই। লক্ষ্মণ, একই ভাই তুমি প্রাসাদে? দেবী তুমি একই করেছ দেবী? তুমি কেন রাক্ষস রাবণের ছবি অঙ্কন করলে রাজপ্রাসাদের মধ্যে? তুমি তার উপরে সহজ করে নিদ্রা যাপন করতেছিলে। তুমি কি সত্যি এই লঙ্কায় গিয়ে রাক্ষস রাবণকে ভালোবেসেছিলে? তুমি কি রাবণ রাজাকে কোনো ভুলতে পারোনি? না রে ভাই লক্ষ্মণ, আমি কিছু ভুল করিনি রে ভাই। আমি শুধু বান্ধবী উর্মিলা মন্দির বোঝাবার জন্য এই রাক্ষসের ছবিকে আমি প্রাসাদের মধ্যে অঙ্কন করেছিলাম রে ভাই। তুমি জানো না দেবী, এই অপরাধে তুমি কলঙ্কিনী, এই অপরাধে তুমি বিচারিণী। যে রাক্ষস রাবণ তোমাকে বনবাস থেকে হরণ করে লঙ্কায় নিয়ে যায়, সেই রাবণের ছবি অঙ্কন করে তুমি ভুল করেছ, অপরাধ করেছ। প্রভু শ্রীরাম আর কোনদিন তোমার মুখ দর্শন করবি না। আমায় আদেশ দিয়ে গেলে এই মুহূর্তেই তোমার দিতে হবে নির্বাসনে। হে প্রভু রঘুনাথ, আজ তুমি আমাকে বিনা অপরাধে কলঙ্কিনী সাজালে। হে স্বামী, তুমি তো আমাকে লঙ্কার থেকে ফিরে এনে আমাকে সকলের উপস্থিতিতে অগ্নি পরীক্ষা করিয়েছিলে প্রভু। সবকিছু জেনেও আজ আমি বিচারিনি। ওরে ভাই লক্ষ্মণ, তোমার দাদা যখন আর আমার মুখ দর্শন করতে চাই না, তাহলে আমার এই অযোধ্যা নগরী থাকার
কোনো প্রয়োজন হবে না রে ভাই। চলো ভাই, তুমি আমায় দিয়ে এসো নির্বাসনে। আমি আর কোথাও যাব না। আমার বেঁচে থাকার চেয়ে আমার মরে যাওয়াই ভালো হবে, আমার মরে যাওয়াই ভালো হবে। এই প্রভু রঘুনাথ, তুমি শুধু যুগে যুগে আমাকে কাঁদিয়েই চলেছ প্রভু। আমার এই নারী জনম দুঃখের জীবন যুগে যুগে আমায় কেঁদেই যেতে হলো প্রভু, শুধু কেঁদেই যেতে হলো।
প্রাণ বিসর্জন দিতে যাচ্ছ? তুমি জানো না নারী, মানব জীবনী আত্মহত্যা মহাপাপ। বাবা, আমার বেঁচে থেকে কিছু লাভ হবে না যদি বাবা। আমার স্বামী আমাকে বিনা অপরাধী কলঙ্কিতে ভেবে আমাকে বনবাসে দিয়েছে বাবা। আমি সংসার হারা জনক নন্দিনীর সীতা। মা সীতা, তুমি বনবাসে এসেছো মা? আমি ঋষি বাল্মীকি, আমি জানতাম না জানো কি, একদিন না একদিন তোমাকে বনবাসে আসতেই হবে। মা সীতা, তুমি কেঁদো না মা, তুমি কেঁদো না। বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না মা, বিধির বিধান কেউ লঙ্ঘন করতে পারে না। মা সীতা, তোমার বনবাস জীবন কাটাবার জন্য আমি এই তপবনে পূর্বেই একটি সুন্দর পাতার কুটির নির্মাণ করে রেখেছি। চলো মা জানকী, তুমি না কেঁদে না ভেবে তোমার বনবাস জীবন ওই পাতার কুটিরেই কাটাবে। চলো। তার বনবাস জীবন ঋষি বাল্মীকির তপবনে কাটাতে শুরু করলেন। মা সীতার গর্ভের যখন 10 মাস 10 দিন পূর্ণ হয়ে যায়, সুন্দর একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। আদর করে যোগী বাল্মীকি সেই ছেলের নাম রাখলেন লব। লব দিনের পর দিন মুনির আশ্রমে বড় হই। আজ যোগী বাল্মীকি যোগ সাধনার জন্য তপবনের দিকে জীবন আগমন করছে।
গুরুদেব মহেশ্বর গুরুবে পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ নমঃ। এমন সময় মা সীতা এসে বলছে, বাবা বাবা কি মা সীতা? বলো মা সীতা, তোমার কি হয়েছে মা? বাবা, ওই দেখো আমার পুত্র লোক বৃক্ষতলায় ঘুমিয়ে রয়েছে। বাবা, আমি ততক্ষণে ওই সরোবর থেকে স্নান করে জল নিয়ে ফিরে আসছি বাবা। দেখো মা সীতা, তুমি স্নানে যাবে চলে যাও, কিন্তু দেরি করো না মা, কারণ তোমার পুত্র লোক ছোট্ট বালক, সে খুবই উপদ্রব করি, সে এখন ঘুমিয়ে রয়েছে থাক, আমি এখন এখানে ধ্যানে আছি। যাও মা, তুমি আর বিলম্ব না করে তাড়াতাড়ি স্নান সেরে জল নিয়ে ফিরে আসবে যাও। লোক তো বৃক্ষতলায় ঘুমিয়েছিল, তাহলে ছেলেটি হঠাৎ গেল কোথায়? ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এদিকে তো লবের কোথাও কোনো পাত্তা পাওয়া যাচ্ছে না। তাহলে কি বাগানে আমটাম খেতে গেল না তিনি বাবা? ছোট্ট ভালো গাছ থেকে পড়ে যাবে। ওরে লোক, তুমি কোথায় গেলে? ফিরে এসো। না 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 না, এই তপবনে লবের কোথাও কোনো পাত্তা পাওয়া গেল না। তাহলে কি কোনো হিংস্র জন্তু ছেলেটাকে একেবারে খেয়ে ফেললো না তিনি বাবা? তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। সেটা সংসার হারা জনক দক্ষিণী বনতারিণী, তার একমাত্র সম্পদ তার পুত্র লোক। লোককে বৃক্ষতলায় ঘুমিয়ে রেখে মা সীতা সরোবরে স্নানে চলে গেছে। ফিরে এসে তার পুত্রকে না দেখতে পেয়ে নিশ্চয়ই মা জানবী কেঁদে কেঁদে পুত্র থেকে প্রাণ ত্যাগ করবে। না 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 না, আমি যোগী বাল্মীকি, আমি মা সীতার আর দুঃখ দেখতে পারবো না। যোগী বাল্মীকি লোককে না দেখতে পেয়ে লবের সমান একটি সন্তানের মনে এই তপবনের সৃষ্টি করছে। সরোবর থেকে স্নান করে ফিরে এসে দেখছি রবির মতো আরেকটি ছেলে সেই বৃক্ষতলায় ঘুমিয়ে আছে। বাবা বাবা, ওই ছেলেটি আমার কোন ছেলে বাবা? কেন মা সীতা, তোমার পুত্র লোক, তুমি এই তো বলে গেলে বাবা আমার সন্তান ঘুমিয়ে আছে, তাকে তুমি দেখো। আমি তো দেখছি মা, তোমার পুত্র তো বৃক্ষতলায় ঘুমিয়ে রয়েছে। না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। এই দেখো বাবা, আমার ছেলে তো আমার পিছনে পিছনে সরোবরে ছুটে গেলে। মা সীতা, আমার ভুল হয়ে গেছে মা, আমি ভুল করে ফেলেছি মা। আমি ভেবেছিলাম লোকে এই তমনে কোন হিংস্র জন্তু খেয়ে ফেলেছে। আমি তোমার দুঃখ না সইতে পেরে মা জানবী, আমি যে লোভের মতো আরেকটি সন্তানের সৃষ্টি করিলাম মা। লোক যেমনি তোমার পুত্র আমি সৃষ্টি করেছি, তার নাম হবে কুশ। কুশ হবে তোমার ঠিক তেমনি পুত্র। কুশ কুশ কুশ, তুমি উঠে এসো কুশ। ওই দেখো কুশ, তোমার মাথা দাঁড়িয়ে আছে। যাও কুশ, তুমি তোমার মায়ের কোলে চলে যাও। মা সীতার একটি সন্তান ছিল, যোগী বাল্মীকির আশীর্বাদে মা জানকীর তপবনে 2টি পুত্র হয়ে গেল। তার 2 সন্তানকে নিয়ে মা সীতা তার বনবাস জীবন আনন্দেই কাটাতে চলেছে। এদিকে অযোধ্যায় প্রভু শ্রীরাম অশ্বমেধ যজ্ঞের আয়োজন
আয়োজন করেছে। যজ্ঞ সবাই গুলো গুরু বৈশিষ্ট্য রাজা রামচন্দ্র, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সকলেই আগমন করছে। আরে ভাই, আমি প্রজাবাসীদের মঙ্গল কামনার্থে অযোধ্যা নগরী অষ্টমের যজ্ঞের সূচনা করেছি। আপনি আর বিলম্ব না করে নীতি নিয়ম অনুযায়ী আপনি অষ্টমের যজ্ঞ শুরু করুন। রাজা রামচন্দ্রের আদেশে কুলগুরু বৈশিষ্ট্য সঙ্গে সঙ্গে অষ্টমের যজ্ঞ শুরু করলেন। ওম নমো অগ্নিদেবায় নমো নমঃ, ওম নমো স্বাহা। যজ্ঞ সভায় অষ্টমের যজ্ঞের ঘোড়া আগমন করছে। রামচন্দ্র, আমাদের অষ্টমের যজ্ঞ প্রায় সমাপনের মুখে। আপনি আর বিলম্ব না করে অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করে দাও। এই ঘোড়া রাজা রামের শ্রী অষ্টমের যজ্ঞের ঘোড়া। এই ঘোড়া পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যতদূর পরিভ্রমণ করবে ততদূর রাম রাজত্ব বলে পরিচিত থাকবে। আর যদি কেউ বাহু বলে এই ঘোড়াকে বন্দি করে তাহলে রাজা শ্রী রামের সঙ্গে যুদ্ধ করতে হবে। কুলগুরু বৈশিষ্ট্যের আদেশে রাজা শ্রী রামচন্দ্র অষ্টমের যজ্ঞের ঘোড়ার কপালে সন্ধান করে লিপিবদ্ধ করিলেন। ঘোড়া যজ্ঞস্থল থেকে যাচ্ছে, ঘোড়ার পিছনে পিছনে অযোধ্যার সমস্ত সেনারা যেতে লাগবে।
শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের মানে মনের তপবনে দুই ভাই খেলা করার জন্য আগমন করছে। এরাই হলো মা সীতার দুই সন্তান লব ও কুশ। লব কুশ দুই ভাই গুরু বাল্মীকি আশ্রমে অস্ত্র শিক্ষা বিদ্যা শিক্ষা শিখতে শিখতে এখন তারা দুই ভাই অনেক বড় হয়ে যায়। আজ তারা মনের আনন্দে মনের তপবনে খেলা করার জন্য দুই ভাই আগমন করেছে। লব কুশের অভিনয় অংশ নিয়ে আপনাদের মহান মঞ্চে নৃত্য পরিবেশন করে দেখাবেন বিহার, বেঙ্গল, ঝাড়খণ্ড লোক সৃষ্টিকারী পুরুলিয়া জেলার জঙ্গলমহল মেডেল প্রাপ্ত দুই তরুণী রোমান্টিক জুটি আকাশ চন্দ্র মাহাতো, মঙ্গল চন্দ্র মাহাতো।
একটি ভঙ্কর এক পাশে এই তপবনের দিকে ছুটে আসছে। চলো ভাই, ততক্ষণে আমরা গুটিয়ে পালিয়ে যাবো। না দাদা, আমরা গুটিয়ে পালাতে যাবো কেন? আমাদের তো গুরুদেব ঋষি বাল্মীকি অস্ত্র শিক্ষা শিখিয়েছে। চলো না দাদা, সেই অস্ত্র মানে ওকে বিনাশ করে যাবো। তবে তাই চলো ভাই, তাই চলো। এই রাক্ষসী, এই তপবনে আর এক ভয় গেলে আজ তোকে আমরা সকলে বিনাশ করবো। কি? এই তো সাহস তোদের ঋষি বালক, আজ আমি তোদের খেয়ে ফেলবো। আমি তোমাদের দুই ভাইকে অস্ত্র শিক্ষা পরীক্ষা দিই। আমি এই মনে মনে ছলনা করে এই মহাবীর রাক্ষসী সৃষ্টি করে তোমাদের আক্রমণ করেছিলাম। আমার শিক্ষা অস্ত্র মানে তোমরা এই তরুণ বয়সে যথার্থই মায়াবিনীকে বিনাশ করিলি, ওকে তোমরা সংহার করিলি। হরিলঙ্কুশ, তোমরা দুই ভাই রণশিক্ষায় উত্তীর্ণ। তোমাদের আশ্রমে বিদ্যা শিক্ষা অস্ত্র শিক্ষা সকলেই সম্পন্ন। কালকে ত্রিযুগে তোমাদের দুই ভাইকে আমি মহামন্ত্র দান করব। কিন্তু দেখো লঙ্কুশ, গুরু বাল্মীকির আশ্রমে শিক্ষার পরে যৎকিঞ্চিত গুরুদেবের চরণতলে গুরু দক্ষিণা দিয়ে আশীর্বাদ দিয়ে দিতে হয়। মনে রাখবি, কালকে তোমাদের দুই ভাইয়ের গুরু দক্ষিণার দিন। তাই অভিযোগীব, আমরা কালকে আশ্রমে আসার সঙ্গে সঙ্গে আমাদের মাতা জননীর কাছ থেকে আমরা নিশ্চয়ই আমাদের গুরু দক্ষিণা নিয়ে আসবো। দেখো লঙ্কুশ, মনে থাকে যেন কালকে তোমাদের গুরু দক্ষিণার দিন। অতি আনন্দের সঙ্গে তারা দুই ভাই চলে এলেন কুটিরে। কুটিরে গিয়ে তাদের মাতা সীতার কাছে তারা নিবেদন করছে। মা, মা গো মা! কি হয়েছে লঙ্কুশ? ওইভাবে চিৎকার করতে করতে কুটিরে এলি?
তপবনে কিছু বিপদই ছিল নাকি বাবারা? না মাতা, আজ আমরা তপবনে একটি ভঙ্গ রাক্ষসীকে দুই ভাই বিনাশ করে দিয়েছি মা। আমাদের গুরুদেব ঋষি বাল্মীকি বলেছেন আমরা অস্ত্র শিক্ষায় সফল হয়ে গেছি মা। আমাদের বিদ্যা শিক্ষাও সম্পন্ন। কালকে আমাদের আশ্রমে গুরু দক্ষিণা দিতে হবে। দাও মা, আমাদের গুরু দক্ষিণার দাও। ওরে লম্বুজ, ওরে পুত্রবোন, তোমরা তো দুই ভাই বড় হয়েছো, তোমরা তো সকলেই বুঝতে পারছো আমরা যে বনবাসী বাবারা, আমাদের কুটিরে কিছু নেই লম্বুজ। আমি কি দিয়ে তোমাদের গুরু দক্ষিণার থেকে মুক্তি করব? মা, তুমি কেন না মাতা, তোমার দিবারাত্রি কান্না আমরা যার কিছুতেই সইতে পারি না। জানো মা, আমাদের গুরুদেব বলেন চুরি করা অপরাধ হয়, কিন্তু যে না অপরাধ নয়। ওই তো মাতা, অদূরী নগর দেখা যাচ্ছে। চলো না মা, আমাদের গুরু দক্ষিণার জন্য সকলের কাছে কিছু কিছু সাহায্য চেয়ে নেবে। মা সীতা আজ নিরুপায় হয়ে লঙ্কুশের গুরু দক্ষিণার জন্য এই নগরের দ্বারে দ্বারে সকলের কাছে করজোড়ে নিবেদন করছেন। হে ভক্তগণ, আজ আমি খুবই সংকটে পড়েছি। আমার দুই সন্তানের গুরু দক্ষিণা দেওয়ার মতো আমার কাছে কিছুই নেই। আজ আমি সকলের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা সকলেই কিছু কিছু সাহায্য করে আমার দুই সন্তানের গুরু দক্ষিণার থেকে আপনারা মুক্তি করে দিন, মুক্তি করে দিন।
সমানভাবে তার দুই পুত্র লঙ্কুশের হাতে মাথা নদী তুলে দিলেন। আজ মালসিরা বলছে, ওরে লঙ্কন, আর বিলম্ব করো না বাবারা। মা তুমি কেঁদো না মাতা, তুমি কুটিরে যাও মা, আমরা গুরু দক্ষিণা দিয়ে অচিরেই ফিরে আসবো মা, অচিরেই ফিরে আসবো। আমরা আমাদের গুরু দক্ষিণা দিয়ে এসেছি, এই সামান্য অর্থমুদ্রা দিয়ে আমাদের আশীর্বাদ করো গুরুদেব, আমাদের গুরু দক্ষিণা থেকে মুক্তি করে দাও। ধন্য ধন্য তোমরা সতী পুত্র লক্ষ্মণ, ধন্য তোমরা সতী মায়ের সন্তান। আজ আমি আনন্দিত, আমি তোমাদের পূর্ণ আশীর্বাদ করবো, তোমরা আরো শক্তিশালী হবে, আরো ভঙ্গুর যোদ্ধা হবে। এই নাও গুরুদেব, এই নাও আমাদের গুরু দক্ষিণা। হরি লক্ষ্মণ, আমাকে যে বিশেষ কাজে বইয়ের মতো এই তপবন ছেড়ে গঙ্গা সাগরে কপিল মুনির আশ্রমে যেতে হবে। আমি এই তপবনে ফিরে আসা না পর্যন্ত তোমরা এই তপবন দুই ভাই রক্ষা করে যাবে, যেন কিছু ক্ষতি না হয়। তাই হবে জীবন, আমরা দুই ভাই এই তপবনকে রক্ষা করে যাব, এই তপবনের কিছু ক্ষতি হতে দেব না। তাহলে লক্ষ্মণ, আমি যাই কপিল মুনির আশ্রমে।